প্রিয় দর্শক শ্রোতা, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় দেশে স্থবির কেন বিনিয়োগ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার পালা। আমি প্রথমে আমার একেবারে ডানে রয়েছেন জনাব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ, এবং আমাদের সর্বডানে রয়েছেন জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকের, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। দর্শক, আমাদের আজকের আলোচনার যে বিষয়, সেখানটাতে আমরা বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। তার আগে কতগুলো বিষয় সামনে উঠে আসে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার 1 বছর গড়িয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ করেছে, এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অনেকগুলো বাধা ডিঙিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে, ডলার সংকট কেটে গেছে, বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে এবং সরকারের বিভিন্ন সংস্থায় সংস্কার করা হয়েছে এবং হচ্ছে। আমরা যদি পুঁজিবাজারের কথা বলি, আমরা যদি ব্যাংক ব্যবস্থার কথা বলি, আমরা যদি বিনিয়োগ বোর্ডের কথা বলি, যেটাকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছি, বা রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার বলি, এর সব কিছুর মূলেই রয়েছে দেশে বিনিয়োগকে ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সব মিলে দেশের অর্থনীতিকে একটি শক্তপোক্ত অবস্থানে পৌঁছে দেয়া। কিন্তু এরপরও বলা হচ্ছে যে বিনিয়োগ ঠিক মতো এগোচ্ছে না বা বিনিয়োগ হচ্ছে না, শিল্পায়ন যেভাবে এগোনোর দরকার সেভাবে এগোচ্ছে না। সব মিলে বলা হচ্ছে যে একরকম স্থবিরতা রয়েছে। আর কেন এই স্থবিরতা, সেটি জানবার জন্য আজকে আমরা যে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, দুজনই ব্যবসা বাণিজ্যের দুটি সর্ববৃহৎ, অন্যতম বৃহৎ যদি বলি তাহলে ভুল হবে না, দুটি সংগঠন। সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন একজন দেশের খ্যাতনামা ব্যবসায়ী এবং বলা চলে যে রপ্তানি খাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালনকারী যে সংগঠনটি বা যারা, সেই তৈরি পোশাক শিল্প খাতের যে সংগঠন, সেই বিজিএমই এর পরিচালক। আরেকজন রয়েছেন দেশের অন্যতম যে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দুজনই স্ব মহিমায় স্ব কর্মক্ষেত্রে একেবারে উজ্জ্বল। আমরা তাদের কাছ থেকে শুনতে চাইব যে আসলে কেন স্থবির এই বিনিয়োগ। আমি প্রথমেই যেতে চাই বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনার কাছে। এই যে সরকারের উদ্যোগ, নানামুখী তৎপরতা, এরপরও আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় স্থবির, আসলে বাস্তবতা কি? ধন্যবাদ আপনাকে। বাস্তবতা আমরা কম বেশি সবাই রিয়েলাইজ করি। এখন কোনোটা আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সবাই কিন্তু বুঝি গোটা কোথায় দাঁড়াচ্ছে। যারা বিনিয়োগ করবে একজন ব্যবসায়ী হিসাবে, বিনিয়োগের পূর্ব শর্ত হলো তার ব্যবসার নিশ্চয়তা। যতক্ষণ পর্যন্ত আমি সিকিউর ফিল না করব যে আমি যে দেশি হোক আর আন্তর্জাতিকভাবে হোক, আমার এই বিনিয়োগটা সিকিউর কিনা, আমি এই বিনিয়োগটা করে ব্যবসা বাণিজ্য করে প্রফিট করতে পারবো কিনা, তার জন্য পূর্ব শর্তগুলি কী কী। বিনিয়োগের পূর্ব শর্ত হলো দেশের প্রথম রাজনৈতিক স্থিতিশীলতা, 1। 2 নম্বর হলো এই সরকার, সবাই চিন্তা করে কতদিন থাকবে, সরকারের সাথে নীতির পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ব্যবসা শুরু করি, আমরা সব কিছু অ্যানালাইসিস করে একটা প্রজেক্ট প্রোফাইল রেডি করে যে আমরা কীভাবে, কোত্থেকে কী পাবো, কীভাবে কী করব, একটা সুন্দর একটা চক আউট করে পরে আমরা বিনিয়োগে যাই। বাংলাদেশে একটা, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন থেকে একদলীয় শাসন ব্যবস্থার থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি, এটা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আমরা জানি, এই অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান যেগুলি আছে, বিশেষ করে ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়ে যাওয়া, বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন সরকারি কর্মকর্তা তাদের যে দৌরাত্ম্য এবং রাজনৈতিক যে একটা প্রভাব ছিল, এই কারণেই
আমাদের অর্থনীতি একদম তলিতে চলে এসেছে। এই গত বেশ কিছুদিন বিশেষ করে যেটাকে আমরা 5ই আগস্টের নতুন স্বাধীনতা, গণ অভ্যুত্থান যে হিসেবে আমরা বলি না কেন, এই শহীদদের রক্তের বিনিময়ে আমি যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা এই আন্দোলন করতে গিয়ে আমাদের দেশকে একটি সুন্দর দেশ হিসেবে, একটি সুখী সমৃদ্ধশালী দেশে গড়ার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করে আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি যে কথা বলতে চাচ্ছি যে এই একটা ভঙ্গুর পরিস্থিতিতে একটা দেশের সরকার দেশ ছেড়ে কখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে যারা এখন ক্ষমতা আছে তারা আপ্রাণ চেষ্টা করতে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। এটা তো রাতারাতি কিছু হবে না। এই যে বিদেশ থেকে অর্থ নিয়ে আসা, এটার যে প্রক্রিয়া, আমাদের ব্যাংকগুলিকে রিসাবলিং করা, এই যে এখন যে একটা নতুন কথা আসছে যে মার্জার করে ফেলা ব্যাংকের মাধ্যমে, এটাও কিন্তু অর্থনীতির চরম ধাক্কা কিন্তু খেয়ে যাচ্ছে। এটা কাটা ওঠার জন্য সময় প্রয়োজন। আজকে অর্থনীতি মন্দার যে মেইন কারণগুলি আপনি দেখেন যে গত বছরগুলিতে কুইক রেন্টালের নামে যে আমাদের অর্থ লুটপাট, কিন্তু আমরা কি আসলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎকে আমরা পেয়েছি? আমরা যে গ্যাস আমরা রপ্তানি করি, কিন্তু আমরা কি নির্বিচ্ছিন্ন গ্যাস কি পেয়েছি? একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি বলেছেন আমি বিজিএমইতে সম্পৃক্ত, আজকে আমার 30 বছর ব্যবসার অভিজ্ঞতা। এই ব্যবসা অনেক চড়াই উতরে করে আমরা এখনো টিকে আছি, কিন্তু এই যে আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে, আজকে যদি আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতাম, গ্যারান্টি পেতাম, আমরা যদি নির্বিচ্ছিন্ন গ্যাস পেতাম, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারাল যে সুবিধাগুলো আমরা পেতাম, আমরা যদি ব্যাংক ইন্টারেস্ট যেভাবে গত সরকারের সময় যা ছিল, বিশেষ করে এখনও তো ইন্টারেস্টের লাগাম ধরে রাখা যাচ্ছে না। এক তো ব্যাংকের তারল্যের সংকট, যে ফ্যাক্টরিগুলি বর্তমানে আছে সেগুলি অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু বন্ধের দ্বার প্রান্তে চলে গেছে। যে ব্যাংকগুলি এখন মার্জার করে যে আসতেছে, এই ব্যাংকগুলিতে যারা ব্যবসা করে তাদের অনেকের ব্যবসা বন্ধ হয়েছে, কারণ তারা টাকা থাকার পরেও তারা সেখানে টাকা উত্তোলন করতে পারতেছে না, তারা এলসি করতে পারতেছে না, এবং যারা ওয়ার্কার স্যালারি দিতে পারতেছে না। এই যে যখন বাহির থেকে দেখে মানুষে যে এইসব সেক্টরে এই প্রবলেমগুলি চলে আসে, তখন যারা ইনভেস্ট করবে তারা কিন্তু ভয় পেয়ে যায়, তারা ইনভেস্ট করার জন্য কিন্তু এইভাবে উদ্যোগী হয়ে ওঠে না। আমাদের এই দেশটা সোনার বাংলা, অবশ্যই আমাদের ব্যবসা যাবে এগিয়ে যেতে পারবো। আমাদের যে উদ্যোক্তাদের যে সাহস এবং যে আমরা সাহস এগিয়ে যাই, সেটার জন্য আমাদের যে পিছুটানগুলিকে যতদিন আমরা সরাতে না পারবো, আসলে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। দেখুন, আজকে একটা ইন্ডাস্ট্রি যারা করে আছে তারা এক্সপ্যান্ড করতে পারতেছে না কেন? গত সরকারের বিদায়ের পরে অনেকগুলি ইন্ডাস্ট্রির মালিক যারা বিভিন্নভাবে, আপনারা সবাই জানেন যে টাকা লুটপাট হওয়া, তারা বিভিন্ন সুবিধা নেওয়া, বাট তারা ক্ষমতা ব্যবহার করার কারণে তারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই যে আমাদের প্রায় 15 হতে 20 লক্ষ শ্রমিকের যে একটা কর্মসংস্থান হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাদেরকে সামাল দেওয়া, যখন আমাদের নিউ জেনারেশন থেকে রাজনৈতিক কারণে এগুলি হয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে দেশে এসে কাজ করার জন্য উদ্যোগটা হারিয়ে ফেলে। নাম্বার 2, আপনি ব্যবসা করে কত % প্রফিট করবেন? আমাদের দেশে যে বিশেষ করে ব্যাংক ইন্টারেস্ট, এই ব্যাংক ইন্টারেস্ট এখন আপনার এটা নর্মাল হইতে চলে গেল 16, 16.5। আপনি একটা এক্সপোর্ট করার পরে আপনার 3 মাসে পেমেন্ট নাও আসতে পারে, যে কোনো প্রবলেম হইতে পারে, বায়ার হয়তো পেমেন্ট ডিলে করতে পারে, ডিপিতে কাজ করেন, কিন্তু 3 মাসের মধ্যেই যদি আপনার পেমেন্ট রিয়েলাইজ না হয়, আপনার একটা চেক যদি 3 মাস পরে কিন্তু আপনি ক্লাসিফাইড করে দিচ্ছে, তাহলে আপনি তো মাথা তুলে দাঁড়াতে পারবেন না। যখনই ক্লাসিফিকেশনে যাবেন আপনি নতুন কোনো ফ্যাসিলিটি পাবেন না। তাহলে যারা আসবে, যখন তারা দেখে যে এই তারল্য সংকট, ব্যাংকের ত্রাহিতেই অবস্থা, এবং দেশে আদৌ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত, একজন নির্বাচিত সরকার আসার পরে মিনিমাম আমরা ধরে নিই 5 ইয়ার্স তারা থাকবে, এই 5 বছরের গ্যারান্টিকে নিয়ে কিন্তু ইনভেস্টে যাবে। বাট এখনও কোনো নির্বাচিত সরকার আমরা পাচ্ছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি, ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সময় মতো নির্বাচন হয়ে যাবে।
এই নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, যতই আমরা এই জনজনকায় যাই না কেন, আসলে বাংলাদেশে ওভাবে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগও হবে না, বহির্বিশ্বে কোনো বিনিয়োগ আসবে না, যারা এখানে লোকাল যারা আছে তারাও ইনভেস্টে যাবেন না। দেখি না কি হয়, সবাই অপেক্ষা আছে আপ টু নির্বাচন পর্যন্ত। জনাব রশিদ আহমেদ হোসাইনী, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়। এবার একটু যেতে চাই আশরাফ আহমেদ, আপনার কাছে। দীর্ঘদিন ব্যবসা করেছেন, ব্যবসা করছেন, ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, তো কি মনে করছেন, আপনার বিশ্লেষণটা কি? এই যে বিনিয়োগের স্থবিরতা, চারদিকে কথা বললেই বলে যে বিনিয়োগ স্থবির হয়ে আছে, কোনো গতি নাই, গতি ফিরছে না, আসলে বাস্তবতাটা কি? গত এক বছর, ধন্যবাদ আপনাকে। গত এক বছর ধরে আমাদের দুটো পলিসির কথা দিয়ে শুরু করি। আমাদের এক নম্বর হচ্ছে আমাদের মনিটারি পলিসি, মুদ্রানীতি, এবং দুই নম্বর হচ্ছে আমাদের ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি। দুটোই কিন্তু গত এক বছর ধরে কন্ট্রাকশনারি বলি, যেটাকে আমরা সংকোচনমূলক। ফলে যে এটার সংকোচনমূলক হওয়ার মানে হচ্ছে যে ফার্স্ট ইম্প্যাক্ট এবং অবজেক্টিভ এই দুটো পলিসির হচ্ছে বিনিয়োগ কমিয়ে দেওয়া। কারণ মনিটারি পলিসিতে কী করা হয়, আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে কিংবা লিকুইডিটি কমিয়ে দিয়ে তার ব্যাংকিং সিস্টেমে তারল্য কমিয়ে দিয়ে ঋণের প্রবাহ কমিয়ে দেওয়া হয় যাতে ইনভেস্টমেন্ট কমে আসে। ফিসকাল পলিসিতে যেটা হয় যে রাজস্ব নীতিতে, সেখানে আপনার সরকারি বিনিয়োগ যেহেতু কমিয়ে দেওয়া হয়, তখন আপনার সেটার সাথে রিলেটেড যে ইনভেস্টমেন্ট এবং সেটার সাথে রিলেটেড যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলো কমে আসে। সো এক দিক থেকে চিন্তা করলে দেখবেন আপনি যে গত এক বছর ধরেই সরকার কিন্তু স্পেসিফিক্যালি চাচ্ছেন যাতে বিনিয়োগ কমে আসে। সরকারের পলিসি অবজেক্টিভই তাই। এটা কেন, সেটাও একটু ব্যাখ্যা করা দরকার। এই পলিসি দুটোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ইনফ্লেশন কিছুটা কমে আসে। ইনফ্লেশন কিছুটা কমছে, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মার্কেটে, আপনার বাংলাদেশের ইকোনমিতে কিছু কিছু স্ট্রাকচারাল রিজনে এই ইকোনমিক কন্ট্রাকশনের ইম্প্যাক্ট একটু ভিন্নভাবে পড়ে। আমি এটা ব্যাখ্যা করি একটু। ধরেন আমেরিকান মার্কেটে আপনার 70% লোন হচ্ছে বিভিন্ন ধরনের কনজিউমার লোন, যে হোম লোন কিংবা মর্টগেজ, এগুলো। ওখানে যেটা হয় যে আপনার ইন্টারেস্ট রেট বাড়লে সাথে সাথে আপনার ইনকাম কমে, ইনকাম কমলে আপনার ডিমান্ড কমে, ডিমান্ড কমলে কিছুটা হলেও ইনফ্লেশন কমে আসে। আমাদের ক্ষেত্রে কনজিউমার লোনস হচ্ছে মাত্র 10%, বাকি 90% হচ্ছে বিজনেস লোনস। ওখানে কি হচ্ছে, আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে সাথে সাথে আপনার সাপ্লাই কস্ট বাড়ে, যোগানের খরচ বেড়ে যায়। যোগানের খরচ বাড়লে কি হচ্ছে, আপনার তখন মুদ্রাস্ফীতি তো কমই না, একদিক থেকে হয় আপনাকে জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়, অথবা ডিমান্ড আরও সিগনিফিকেন্টলি কমে আসে। এই দুইটার ইন্টারাকশনের ফলে যেটা হয় যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যখনই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেবেন, সেটার এফেক্ট কিন্তু ধরেন মানে কম্পেয়ার টু আমেরিকান ইকোনমি কিংবা বাংলাদেশ ইকোনমি উড বি ভেরি ডিফারেন্ট। বাংলাদেশ ইকোনমিতে যেটা হয় যে ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার ইনফ্লেশন কিছুটা হলেও কমে, কিন্তু তার থেকে একটা বড় ধরনের চাপ পড়ে ব্যবসা বাণিজ্যে। ফলে আমরা যেটা দেখছি যে আপনি যদি ইভেন ইনফ্লেশনের যে হেডলাইন টার্মসের ভিতরে অংশটা যদি দেখেন, আপনি দেখবেন যে ফুড ইনফ্লেশন যতখানি কমছে, নন ফুড ইনফ্লেশন তার থেকে অনেক বেশি কমেছে। আপনি গত 3-4 মাসের ঘটনা একটু ডিফারেন্ট দেখবেন যে আপনি যে একদিকে যেমন খাদ্যের আমরা দেখতেছি যে ওভারঅল ইনফ্লেশন কমে যাচ্ছে, 8.5% লেভেলে চলে যাচ্ছে, কিন্তু ফুড ইনফ্লেশন কিন্তু আবার হঠাৎ করে দেখা গেল যে 20-25% বেড়ে গেছে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। এগুলোর সোর্স কিন্তু আপনার ডিমান্ড না, এগুলোর সোর্স কিন্তু হচ্ছে কিংবা মানি সাপ্লাইও না, এগুলোর প্রাইমারি সোর্স হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। সো ওইখানে যেটা হচ্ছে, ওইখানেও আমাদের একটা বড় ধরনের ডিসরাপশন হয়েছে। আপনি যদি দেখেন যে আমরা গত 1-1.5 বছরেও কিন্তু জ্বালানি ইস্যু নিয়ে আমরা বারবার কথা বলছি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ইভেন আমাদের আরএমজি অ্যান্ড টেক্সটাইল খাতেও যেই অংশগুলো খুব বড়ভাবে এনার্জি ডিপেন্ডেন্ট, বিশেষ করে স্পিনিং কিংবা ডাইং ইয়েতে, আপনার পিওর আরএমজিতে রিলেটিভলি কম এনার্জি ডিপেন্ডেন্সি আছে, কিন্তু ওই সাবসেক্টরগুলোতে কিন্তু একটা বড় ধরনের দুর্যোগ নেমে এসেছে, বিশেষ করে টেক্সটাইলের আপনার স্পিনিং এবং ডাইং ফিনিশিং সাবসেক্টরগুলোতে। কারণ ওখানে আপনার গ্যাস ছাড়া কাজ করা যায় না, ওখানে শুধু ইলেকট্রিসিটি দিলেও হয় না, গ্যাসের সেটা রাইট পর্যাপ্ত চাপ থাকতে হয়, পর্যাপ্ত সাপ্লাই থাকতে হয়। সো এই ইম্প্যাক্টগুলোর কারণে আমাদের কিন্তু বিনিয়োগ বাড়ার কোনো কারণ নেই, বরঞ্চ বিনিয়োগ যে কমছে এটাই সরকারি পলিসির উদ্দেশ্য। এটার ইম্প্যাক্ট যেটা হয়, যেই জিনিসটা আমরা ওই যে রিসেন্টলি আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের পভার্টি রেট বেড়ে যাচ্ছে,
সিগনিফিকেন্টলি। এটার কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আমাদের যে দারিদ্র্য কমেছে, দারিদ্র্য কমার কারণ কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দারিদ্র্য কমার কারণ কিন্তু আপনার কি বলে এগ্রিকালচারাল এক্সপানশন হয়নি, দারিদ্র্য কমার কারণ কিন্তু আপনার আমাদের যে রুরাল সার্ভিসেস সেটা বেড়েছে সেই জন্য না, দারিদ্র্য কমেছে কারণটা হচ্ছে আমরা একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল জব ক্রিয়েট করতে পেরেছি। এই যে শিল্প অঞ্চলে যে আমরা যে শ্রমের সম্প্রসারণ করতে পারছি, এটা আসছে কোত্থেকে? এটা আসছে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের প্রফিটটা যেটা রিইনভেস্টমেন্ট করছেন বছরের পর বছর, বছরের পর বছর না, এটা দশকের পর দশক ধরে, এই ইনভেস্টমেন্ট থেকেই কিন্তু এই গ্রোথটা আসছে। আমাদের কিন্তু বাংলাদেশে যদি দেখেন আপনি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের এক্সপানশনের যে ক্যাপিটাল, এটার প্রায় কিছুই আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসেনি। ওই 1-1.5% বেশি কখনো আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখি না। সো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মূলত টেকনিক্যাল সাপোর্ট হিসেবেই বেশি আসে এখন না। আমি যদি এইভাবে বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ এফডিআই কিন্তু আসলে টেকনিক্যাল, নট ইন টার্মস অফ র ক্যাপিটাল। মানে আপনি আমাদের ধরেন বছরে 100 থেকে 125 বিলিয়ন ডলারের মতন ইনভেস্টমেন্ট মার্কেট প্রতি বছর, সেখানে আমরা 1.5 বিলিয়ন 2 বিলিয়ন ডলারের বেশি কখনো ইনভেস্টমেন্ট হতে দেখি না। ফলে দেখা যাচ্ছে যে এফডিআইয়ের যে ক্যাপিটাল ইম্প্যাক্ট সেটা নেগলিজেবল। কিন্তু এফডিআইয়ের ইম্প্যাক্ট কোথায় হয়? ধরেন একটা গ্রামীণ ফোন কিংবা একজন এরকম হাইটেক ইন্ডাস্ট্রিতে যারা ইনভেস্ট করেন, তারা কিন্তু আসলে টেকনোলজি নিয়ে আসেন, স্কিলস নিয়ে আসেন। এই জিনিসগুলো আমাদের জন্য এফডিআই থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। জনাব আশরাফ, আমরা আবার ফিরবো আপনার সাথে এই আলোচনা থেকেই। তার আগে একটি বিজ্ঞাপন বিরতি নেব। প্রিয় দর্শক, একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরবো আমাদের এই অতিথিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আলোচনার বিষয় দেশে স্থবির কেন বিনিয়োগ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ এবং রয়েছেন বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আশরাফ ভাই, আপনি যেখান থেকে শেষ করছিলেন, যে আলোচনায় ছিলেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই আমরা বলে থাকি, সেটি আসলে টেকনিক্যাল সাপোর্ট বা ম্যান পাওয়ার বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেই সেটি হয়ে থাকে। যদি আবার একটু বিস্তারিত বলেন। মানে একটু এভাবে ব্যাপারটা বলি। দেখুন, এফডিআই আমাদের দেশের জন্য কেন ইম্পর্টেন্ট, আপনি যদি র এফডিআই নাম্বারটা দেখেন যে 1.7 to 2 বিলিয়ন ডলার লেভেলে, এটা আসলে আমাদের মোট বিনিয়োগের 2% লেভেলের নিচে থাকে। সো ফলে যেটা হয় যে আমাদের গ্রোথে যে ক্যাপিটাল ফ্লো হিসেবে যদি চিন্তা করি, এফডিআইয়ের ইম্প্যাক্ট আসলে নেগলিজেবল। কিন্তু বাংলাদেশে এফডিআইয়ের একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। আমি একটু এক্সাম্পল দিই। যেমন ধরেন আমাদের হাইটেক সেক্টর যেগুলো, টেলিকম কিংবা আপনার ধরেন ইভেন ব্যাংকিংয়েও কিছু কিছু সাব সেকশনে, এই যে ফরেন কোম্পানিগুলো, গ্লোবাল কোম্পানিগুলো যখন বাংলাদেশে অপারেট করে, তারা কিন্তু অনেক কিছু নিয়ে আসে, শুধু ক্যাপিটাল না। সেখানে একটা টেকনোলজি ট্রান্সফারের ইস্যু আছে, সেখানে একটা স্কিল ম্যান পাওয়ার ক্রিয়েশনের ইস্যু আছে। সো এই জিনিসগুলো আমাদের জন্য এফডিআই থেকে বাংলাদেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কিন্তু ইন টার্মস অফ র অ্যাকচুয়াল ক্যাপিটাল ফ্লো, এটা আমি মনে করি খুব সিগনিফিকেন্ট কিছু একেবারেই না। এফডিআইয়ের ক্ষেত্রে কথা বলতে গেলে আসলে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে দেখেন, বাংলাদেশের এফডিআই না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। ব্যাপারটা এমন না শুধু যে হ্যাঁ আমাদের মার্কেটটা বড়, 18 কোটি লোকের দেশ, আমাদের থেকে বড় 5-6-7টার বেশি দেশ নেই। কিন্তু তার মানে কি যে বাকি যে 200টা দেশ আছে পৃথিবীতে, রাফলি 200-র মতো, তাদের অধিকাংশ কিন্তু আমাদের থেকে সাইজে অনেক ছোট, মার্কেটটাও অনেক ছোট। কিন্তু বাংলাদেশ মার্কেটে যেটা সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে, দেখুন আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ইজ অ্যান ইস্যু, অপারেটিং এনভায়রনমেন্টের একটা মেজর ইস্যু। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ধরুন আপনি যখন যদি আপনি এইভাবে আপনার পারসেপশনটা থাকে যে বাংলাদেশে আপনার করাপশন ছাড়া কাজ করা যায় না, অপারেট করা যায় না, আপনি নিজে যতই ক্লিন বিজনেস রান করার চেষ্টা করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে যেই মুহূর্তে আপনাকে আপনি যদি অ্যাকিউজ হন যে আপনি কোথাও পয়সা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বড় ধরনের বিপদে পড়ে যায়। সো এইটা একটা যেমন একটা মেজর ফ্যাক্টর হয়ে যায়। পলিটিক্যাল স্টেবিলিটি কিংবা কারেন্সি ফ্লাকচুয়েশন কিংবা অন্যান্য জিনিসগুলো, এগুলো আসলে আমরা দেখতে পারি, বুঝতে পারি। কিন্তু এই যে আন্ডারলাইং ইস্যুগুলো, এই যে রেপুটেশনাল ইস্যুস,
এইটা কিন্তু একটা বড় ব্যারিয়ার আমাদের জন্য। সুশাসন বিশেষ করে আমি আসলে সুশাসন শব্দটা ব্যবহার করতে একটা সমস্যা বোধ করি, কারণ দেখুন সুশাসন শব্দটা এত ব্রড স্পেকট্রাম যে এটা হচ্ছে যে আপনি আসলে আমরা কিন্তু কথা বলছি শুধুমাত্র যে সরকারি লাইসেন্সিংয়ে পয়সা দিতে হয় কি হয় না, এটাকে শুধু সুশাসন বলাটা বলে অনেক বড় একটা বাস্কেটের মধ্যে ফেললে কিন্তু আসলে তখন এটা আইডেন্টিফাই করে ডিফিকাল্ট সলিউশন ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্যেই আমি মনে করি যে এগুলোকে স্পেসিফিক্যালি, যেমন আরেকটা জিনিস বলি, যেমন ধরুন কাস্টমসের ইস্যু আছে, আমাদের ইনহারেন্ট কতগুলি ইনএফিসিয়েন্সি আছে। এই ইনএফিসিয়েন্সির কারণে আপনার কস্ট অফ ডুইং বিজনেস গোজ আপ বাই এনিওয়ার বিটুইন 1 to 2%। তো 2% হলে তো আমাদের দেখা যাবে যে আমাদের প্রফিটের 10% 20% হয়ে গেছে ওই 2%। সো এই ইনএফিসিয়েন্সিগুলো এগুলো কিন্তু আমাদের কস্ট ড্রাইভ করছে, আমাদের প্রফিটেবিলিটি কমিয়ে দিচ্ছে। এবং একটু আগে যেটা বলছিলাম, দেখুন আমাদের গ্রোথ তো আসে আমাদের অ্যাকুমুলেটেড প্রফিট থেকে। সো আপনি যদি ওইখানে যদি 20% কমিয়ে দেন, তার মানে কি আপনার ফিউচার গ্রোথ রেট 20% কমে গেল। আমাদের সবচেয়ে বড় সমস্যা তো এইখানেই। ধন্যবাদ। আমরা আবার একটু আসতে চাই জনাব ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, আপনার কাছে। আপনি বলছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তো এই যে এখন আবার গত 1 বছরের সরকার নানানভাবে অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছে, আপনি যেটা বলছিলেন, এখন আবার রাজনীতিতে বেশ কিছুটা অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনকে ঘিরেই সেক্ষেত্রে অর্থনীতি কোন দিকে বা ব্যবসা বাণিজ্য কোন দিকে, ব্যবসায়ীদের কি করা উচিত এই মুহূর্তে, তাদের চিন্তা ভাবনা বা কর্মযজ্ঞ কেমন হওয়া উচিত এবং সেটা দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? আসলে এটা ব্যাখ্যা করাটা খুব টাফ, কারণ আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেকে রাজনীতিবিদ আছে আর অনেক রাজনীতিবিদের ব্যবসা আবার করে। কারণ আমাদের দেশটা তো যে ছোট দেশে জনসংখ্যা যে পরিমাণ আছে, এই অনুপাতে আমাদের শিক্ষিত যারা আছে তারা কিন্তু সবাই চাকরি পাচ্ছে না, ব্যবসার মধ্যে আসতেছে। আর ব্যবসার মধ্যে আসতে, যেমন আমি আমার কথা যদি বলি, আমিও একসময় ডাকসুর নির্বাচিত সদস্য ছিলাম 90 সালে। আমি তো রাজনীতির পাশাপাশি ব্যবসাও করি। যেটা আমাদের বলছেন এখন যে জিনিসটা এসে গেছে, রাজনীতি আমরা যেটা দেখি যে রাজনীতির মধ্যে উত্তাপ বাড়তেই থাকবে, বাড়া কমা জোয়ার বাটা হইতে থাকবে। দেড় যখন স্থিতিশীল পর্যায়ে আসবে, আস্তে উত্তপ্তটা কমে আসবে। আর দেড় যখন একটু অস্থিতিশীল যাবে, রাজনীতির কারণে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে এটা। এখন দেখেন আমাদের এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ ভোটার অধিকার, আমাদের স্বাধীনতা, বাকস্বাধীনতার অধিকার নিয়ে আমি বলবো যে এবারের এই আন্দোলনে 5ই আগস্টে বাংলাদেশের মুষ্টিময় 99% লোক এখানে সম্পৃক্ত ছিল এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়ে বিগত সরকারের বিরুদ্ধে। এখন যারা ক্ষমতা আছেন তারা একটা ইন্টেরিয়র গভর্নমেন্টের জন্য তাদের কিছু উদ্দেশ্য নিয়ে তারা এসেছেন এবং তাদের প্রতি মানুষের অনেক এক্সপেকটেশন রয়ে গেছে যে সংস্কার করে নির্বাচন দেওয়া। এখন সংস্কার জিনিসটা একটা কন্টিনিউ প্রসেস, এটা একদিন দুদিন শেষ হবে না। কারণ আমাদের এই শাসন ব্যবস্থা গুণে ধরে ফেলছে, এটাকে 1 বছর 2 বছর করা সম্ভব নয়। তাই বলে কি নির্বাচন হবে না? নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু সংস্কার করবে। তার কারণ হচ্ছে আপনার দেখেন, এই গত সরকারের সময়ে কিন্তু বর্তমান যিনি বাংলাদেশের বিশ্বের অবিসম্বাদিত নেতা যাকে বলে, আমরা আগামীর বাংলাদেশ বলি, জনাব তারেক রহমান কিন্তু রাষ্ট্র সংস্কারের 31 দফা অনেক আগে কিন্তু দিয়ে দিয়েছেন। তার মানে এই সংস্কারের মধ্যে ওনার সংস্কার কিন্তু রয়ে গেছে। তার মানে যদি এই সরকার সব সংস্কার করে যেতে হবে, কথা ঠিক নয়। তারা শুরু করবে, কিছু করবে, নির্বাচন হবে, আর এই 31 দফার ভিতরে কিন্তু সব সংস্কার রয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান তিনি যে 31 দফা দিয়েছেন এর মধ্যে সব রয়ে গেছে। যেহেতু নির্বাচন হতে হবে, আর আমাদের মধ্যে যারা পালিয়ে গেছে, কয়জন পালিয়ে গেছে, অনেক কিন্তু দেশে রয়ে গেছে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত কিন্তু আছে। আপনি দেখেছেন তারেক রহমান সেগুলো বলেছেন আমাদের অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে, সেই লড়াইকে নির্বাচনের সামনে নিয়ে হবে। তাহলে ব্যবসা বাণিজ্যের কী হবে? আসলে আমাদের সব কিছু মাথায় রেখে যদি আমরা চলতে না পারি, আমরা যদি হুহু নির্বাচনকে মুখ্য করে গেলে কিন্তু অর্থনীতি টিকবে না।
তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সে আসতে হবে। আমাদের ইতিমধ্যে যেটা আমি বলেছিলাম একটু আগে, এই যে সরকার এই জিনিসটা আরও একটু ঢাকঢোল না পিটিয়ে আরও একটু রয়েছে বললো কিন্তু বর্তমান মার্জারের ব্যাপারটা দেখেন, একটা আতঙ্ক ছড়ে দেওয়ার পরে আমানতকারীরা তার টাকার জন্য হু করে ব্যাংকে টাকা উঠেছে, তার টাকা উঠতে পারতেছে নাম্বার ওয়ান। প্রকান্তরে কি হয়ে গেল, এই ব্যাংকগুলিতে কিন্তু আমাদের অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু এই তাদের ফাইন্যান্স নিয়ে চলে। এই আমরা হিসাব করে প্রায় 3.5-400 ফ্যাক্টরি ইফেক্টেড হয়ে গেল, কারণ তারা না পারতেছে সামনে এলসি করতে, না পারতেছে তারা টাকা নিয়ে বেতন দিতে। এখন যখন যদি এটা যদি আশু সমাধান না হয়, তাহলে যদি বেতন দিতে পারবে শ্রমিকরা রাস্তা নেমে যাবে, আর এই সুযোগটা কিন্তু অন্য পক্ষ নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেশে অস্থিতিশীল করার জন্য। মানে আপনি কি বলতে চাইছেন যে অর্থনীতির যে এখন অস্থিরতা বা স্থবিরতা যেটা বলি, তার পেছনে পতিত শক্তির কোনো হাত আছে বা নেপথ্যে কাজ করছে এরকম? না, পতিত শক্তি বলবো না। আমরা যারা এই যে ধরেন কিছু আছে, এটা হলো একটু আগে পরে বা আরও একটু চিন্তা করার প্রয়োজন ছিল। যেহেতু 5ই আগস্ট আমরা দেখেছি আমরা যে এই সেক্টরে একটা অস্থিরতাশীল বিরাজ করেছে, এবং সারা বিশেষ করে শিল্প অঞ্চল এলাকাগুলিতে শ্রমিক গঠনটা আপনারা দেখেছেন অনেকটা কিন্তু এই সরকার সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। এবং বিশেষ করে আরও 2-3টা ফ্যাক্টরি আছে যাদের বেতন নিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বিজিএমএ দিনরাত পরিশ্রম করে আমরা চেষ্টা করতে সমাধান করার জন্য। এখন এই সময়ে সরকারকে এই ব্যাংকগুলিতে যেসব এক্সপোর্টাররা এক্সপোর্ট করে তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, তাদের এলসি করার সুযোগ সুবিধা দিতে হবে, তাদের ফান্ডিং করে শ্রমিকের বেতন দিতে হবে। না হলে একটা ফ্যাক্টরি একটা জায়গায় শ্রমিক যদি একবার রাস্তায় নেমে পড়ে, আর তখন অন্যরা সেখানে যোগ দিয়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে ফেলতে পারে। সো এইটাকে সরকার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং সরকারকে এটা পদক্ষেপ নিতে হবে। না হলে আমাদের এই ট্রানজিট পিরিয়ডে এসে আমরা এই গার্মেন্টস সেক্টরকে টিকে রাখা অনেকটা আমার দুঃসাধ্য হয়ে পড়বে। কারণ আপনি দেখেন যে ইতিমধ্যে কিন্তু ওই 300 ফ্যাক্টরির কারণে অন্য অন্য ফ্যাক্টরি কিন্তু চাপে পড়ে যাচ্ছে, কারণ আমার পাশাপাশি ফ্যাক্টরিতে সমস্যা হয়ে যায়, তার আমি ইফেক্ট কিন্তু হয়ে যাব। আর যেটা আপনারা বললাম যে আমাদের এই বিশেষ করে যে ইউএসএ টেরিফের কারণে অর্ডার স্থিমিত হয়ে গেল। এরপরে অনেকে আমরা বলছি অর্ডার আসে নাই, তো এই আসবের যেটা পিরিয়ড, এই পিরিয়ডের জন্য সরকারকে এই ইন্ডাস্ট্রির পাশে, এই দেশের পাশে, এই জনগণের পাশে, এই শ্রমিকদের পাশে সরকারকে কিন্তু দাঁড়াতে হবে। না হলে এই ব্যবসাকে ধরে রাখা, অন্তত নির্বাচনের আসা পর্যন্ত ধরে রাখার জন্য সরকারের একটা যেমনিভাবে বিভিন্ন সময় বিপর্যয়ে সরকার এই সেক্টরের পাশে দাঁড়িয়ে অর্থনীতিকে মজবুত করে ধরে রেখেছেন, যদি এখনও যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তা আমি মনে করি আমরা ভালো সময়টা কিন্তু দেখছি না। কারণ এই গোলাপানিতে মাছ শিকার করার জন্য অনেকে কিন্তু বসে আছে। সো ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে সরকারের সাপোর্ট দরকার, তো সরকার তো নানানমুখী সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছে। আপনার যে ট্যারিফ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্যা ছিল, সেটি সরকার সমাধানের একটি জায়গা এনেছে, এবং এমন সমাধান এসছে যাদেরকে আমরা কম্পিটিটর মনে করতাম বাংলাদেশের, তাদের চেয়েও আমরা এখন ভালো অবস্থানে আছি। আর কোন জায়গায় কি করণীয় আছে এই মুহূর্তে সরকার? দেখেন, এই মুহূর্তে সমাধানের চেষ্টা করছে, আমরা দেখেছি, এবং আমরা ভালো অবস্থানে নেগোশিয়েট করেছি। কি করেছি, আগে আমাদের ট্যারিফ যা ছিল তার থেকে 20% আপ হয়ে গেছে, বাট অন্যদের তুলনায় একমাত্র চায়না এবং ইন্ডিয়া ছাড়া বাকি সবার কিন্তু একটু উপরে আমরা আছি, 19-20 কিন্তু এখানে। আর শুধু দুইটাই আছে একটু পরে। কোন দেশগুলি? যে চায়না এবং ইন্ডিয়ার উপর আমরা ডিপেন্ডেন্ট, তা সমস্ত ম্যাক্সিমাম র মেটেরিয়ালস আমরা ওখান থেকে ইম্পোর্ট করি। তাহলে তাদের সরকার আপনি দেখেন এক্সপোর্টকে এক্সপ্লয়েট করার জন্য ইন্ডিয়ান সরকার অনেক ধরনের প্রণোদনা কিন্তু দিয়ে রেখেছে। সেম কিন্তু চায়নাও, তারা তাদের অর্থনীতি তাদের বঙ্গুর হতে কিন্তু দিবে না, তত তাদের কিন্তু ইন্টেরিয়ে অনেক প্রণোদনা দিয়ে কিন্তু তারা ধরে রাখার চেষ্টা করবে, যেটা আমরা এলডিসি যাওয়ার জন্য কিন্তু আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সামনে যে এলডিসি গ্রাজুয়েশন আসতেছে সেটার জন্য কিন্তু অনেক কিছু বন্ধ হবে, জিএসপি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জিএসপি প্লাস জন্য চেষ্টা করতেছি, কথা বলতেছি। বিজিএমই থেকে আমরা অলরেডি প্রস্তাব দাবি উঠিয়েছি যে এটাকে 2 বছর ডেফার্ট করা যায় কি না, এভাবে আলোচনা করতেছি। এই এলডিসি গ্রাজুয়েশনটাও কিন্তু এটা প্রকৃতপক্ষে কিন্তু এটা আসলে যে ধরনের তথ্যপত্র দিয়ে দেওয়া হয়েছিল এটা বাস্তবে তা না, এখানে অনেক ম্যানিপুলেট করে কিন্তু দেওয়া হয়েছে বিগত সরকারের সময়, যার কারণে আমাদের একটা ওটা চ্যালেঞ্জ কিন্তু আসতেছে। সো আমাদের
দ্বিতীয়ত হলো আপনি দেখেন আমরা ইউএস মার্কেটে আমরা $8.5 বিলিয়ন এক্সপোর্ট করি, কিন্তু আমরা ম্যাক্সিমাম মার্কেট আমাদের ইউরোপে। যখন চায়না এবং ইন্ডিয়া ইউএস মার্কেট টেরিফের তারা যেতে পারবে না, তারা কিন্তু দুমড়ে পড়বে কিন্তু ইউরোপের দিকে, সেখানে আমরা মার্কেট হারাবো। একদিক দিয়ে আশা হলেও আর একদিন তো নিরাশা কিন্তু জলজল করতেছে। সো আমাদেরকে অনেক টেকনিক অবলম্বন করে সরকারকে বিচক্ষণতার সহিত যেটা আমরা আগেও বলছিলাম যে অন্তত এই গার্মেন্টস সেক্টরকে নার্সিং করার জন্য একটা স্বতন্ত্র মন্ত্রণালয় আমরা দাবি করে আসছিলাম, যেহেতু আমাদের কোনো ফাদার মিনিস্ট্রি নাই, আমরা কিন্তু অন্যের সাথে মার্চ করে আমাদের কাজ করতে দরজা যেতে হয়। যদি বাংলাদেশে এত বড় সেক্টর গার্মেন্টস সেক্টরকে যদি নার্সিং করতে হয়, তাহলে যদি স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা যে খরচ যদি বেড়ে যায় আমরা পার্ট অফ বস্ত্রশিল্প ইন্ডাস্ট্রিকে অ্যাড করে এটাকে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় করে যদি প্রপার নার্সিং করা যায়, যেটা আমি বলেছিলাম যে মার্জারের কথা, সেটা তো রাজনৈতিক সরকারের ব্যাপার, কিন্তু অন্তর্বর্তী সরকার আপনিই বলছিলেন নির্বাচনকে সামনে রেখে তাদের হাতে অনেক কাজ করবার সুযোগ নাই, তো তাদের কাছে এত প্রত্যাশা কেন আপনাদের? তাদের সাথে আমাদের প্রত্যাশা কথাটা তো উঠতে হবে আগে। এখন দেখুন এই সরকার তো অনেক কিছু করে যাচ্ছে, এখন যদি মার্চ করা দিলে কিন্তু অত বেশি আহামরি কিছু না, এবং সেটা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কিন্তু এই সরকারও কথাবার্তা বলে, সংলাপ যেভাবে চলছে, দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে, সেখানে অনেক কথাই কিন্তু হচ্ছে সবার সাথে। অতএব আমি মনে করি আমাদের এই দেশের স্বার্থে, এই অর্থনীতির স্বার্থে, এই রাজনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার স্বার্থে যেন কোনো রকম অসাধু বা লোকজন এখানে কোনো ঘোলা বেঁধে মাসি করতে না পারে, সব কিছু মাথায় রেখে এখন যারা বর্তমান সরকার আছে তাদেরকে আরও একটু বিচক্ষণতার সহিত তাদের পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ ডক্টর আহমেদ হোসাইনী, রশিদ আহমেদ হোসাইনী আপনাকে। আমরা আবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় দেশে স্থবির কেন বিনিয়োগ। আর এই আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে ইতোমধ্যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এবার একটু আসতে চাই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আপনাকে এই যে এলডিসি নিয়ে যেটি বলছিলেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, যে এলডিসিতে আমাদের এটা হবে ওটা হবে, এটা করার দরকার, আমাদের এই প্রিপারেশন দরকার, তো আসলে এই এলডিসির জন্য আবার সময় বাড়ানোরও একটি দাবি উঠেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এই এলডিসি গ্র্যাজুয়েশনে ব্যবসায়ীদের লাভ ক্ষতিটা আসলে কোথায়? থ্যাংক ইউ। এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের যে এলডিসি যেটা আছে স্টেটাসটা চলে গেলে আমাদের বেশ কিছু ইম্প্যাক্ট আছে। এক নম্বর হচ্ছে আমাদের যে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যেটা আছে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নে এখন যেমন ইবিএ অ্যাক্ট বলে একটা আছে, এভরিথিং বাট আর্মস একটা অ্যাক্টের আন্ডারে ডিউটি এবং কোটা ফ্রি অ্যাক্সেস পাই, এটা বন্ধ হয়ে যাবে। সিমিলারলি অন্যান্য অনেকগুলো মার্কেটে এই ধরনের কিছু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট আছে এলডিসির জন্য। চাইনিজ মার্কেটে টেকনিক্যালি আমাদের খুব বেশি কিছু হয় না, বাট চাইনিজ মার্কেটে আপনার ডিউটি অ্যান্ড কোটা ফ্রি অ্যাক্সেস আছে ফর অল এলডিসিস। সো এই যে এই প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যেটা, এইটা যদি বন্ধ হয়ে যায়, আমরা এস্টিমেট করি তাহলে হয়তো বা 6 থেকে 12% কস্ট বাড়বে আমাদের, কস্ট বেড়ে যাবে। হ্যাঁ, মানে এন্ড কনজিউমারের জন্য। তো 6 থেকে 12% কস্ট যদি এখন ধরেন আমরা যদি চায়নার সাথে কিংবা ভিয়েতনামের সাথে কম্পিটিটিভ থাকি, আমাদের কস্ট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে আমাদের ডিমান্ড সিগনিফিকেন্টলি কমে যাবে। সো এটা একটা বড় থ্রেট এরিয়া আমাদের জন্য। এটা কাউন্টার করার রাস্তাটা কি? এটা কাউন্টার করার রাস্তাটা হচ্ছে আপনাকে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউকে কিংবা এই যে মার্কেটগুলোর সাথে আপনাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে একটা, কিংবা জাপানিজের সাথে যেমন আমরা কথা বলছিলাম একটা আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কিংবা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই জিনিসগুলো করতে হবে। এই কাজগুলো আমরা শেষ করে উঠতে পারিনি। ফলে যেটা হচ্ছে যে যদি আগামী বছর নভেম্বর মাসে যদি এলডিসি স্ট্যাটাস চলে যায়, আমরা কিন্তু উই উইল বি কট ইন দ্যাট সিনারিও, যে হঠাৎ করে দেখবো যে আমাদের ট্যাক্স বেড়ে গেছে, কিন্তু আমাদের যে রিপ্লেসমেন্ট হিসেবে যে ট্রেড এগ্রিমেন্টগুলো করা দরকার সেটা শেষ করে উঠতে পারিনি আমরা। সো আবার এরকম আরও 3-4টা জিনিস বলি। দেখুন, আমাদেরকে কিন্তু অনেকগুলো ট্যারিফ ব্যারিয়ার এবং নন ট্যারিফ ব্যারিয়ার আছে আমাদের। আপনি যদি দেখেন যে বাংলাদেশে অনেক ধরনেরই খাদ্যপণ্যের, বিশেষ করে ডেইরি অ্যান্ড পোলট্রি প্রোডাক্টের দাম কিন্তু অনেক ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে হায়ার।
আপনি যদি আর্জেন্টিনা থেকে বিফ ইম্পোর্ট করেন তাহলে হয়তো বা দেখবেন যে বাংলাদেশে বিফের দাম কমে যাবে। কিন্তু একই সাথে এটা করতে গেলে আপনার বাংলাদেশে যে লক্ষ লক্ষ ডেয়ারি ফার্মার আছেন তাদের কিন্তু কর্মসংস্থানে একটা বড় ধরনের ছেদ পড়বে। লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এটা হবে আপনার অনেক ধরনের আইপি রেস্ট্রিকশনস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেস্ট্রিকশনের কারণে আপনার ওষুধের দাম ড্রাস্টিক্যালি বেড়ে যেতে পারে। সো এইটা আবার যেমন ধরেন 10 থেকে 30 গুণ ওষুধের দাম বেড়ে যেতে পারে। আমি একদম স্পেসিফিক্যালি বলি, দেখুন বিশেষ করে দুটো পার্টিকুলার এরিয়াতে যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগস এবং অ্যান্টিভাইরাল ড্রাগস, যেগুলো রেট্রোভাইরাল ড্রাগস, এইগুলোর মেজরিটি ওষুধ যেগুলো কার্যকর এগুলো কিন্তু গত 15-20 বছরে আবিষ্কার করা হয়েছে। সো এগুলো বাংলাদেশে আমরা লো কস্টের প্রোডাকশন করতে পারি। কিন্তু দেখা যাবে যে ওইখানে যদি ধরেন যেই ওষুধের দাম এখন 1000 টাকা সেটা যদি বেড়ে 3 লাখ টাকা হয়ে যায়, আপনি কিন্তু একটা বড় একটা অংশের রোগীদেরকে আপনি মোটামুটি একটা মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। কারণ তাদের পক্ষে ওইটা ওষুধগুলো কিনে জীবন ধারণ করাটা সম্ভব হবে না। ওদের প্যাটার্নটা আমরা এখানে এখন করছি, কিন্তু এখন আমরা যেটা করছি, আমরা এলডিসি স্ট্যাটাসের আন্ডারে, ট্রিপসের আন্ডারে আমরা ওই প্যাটার্ন ছাড়াই আমরা রিভার্স ইঞ্জিনিয়ার্ড কিংবা বায়োসিমিলার্স আমরা বাংলাদেশে প্রডিউস করতে পারি। কিন্তু তখন আর পারবো না। তখন ওদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। ডিপেন্ডেন্ট হলে ওই ওষুধের দাম ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আপনার অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা একটা ফ্যাক্টর। এরকম 3-4টা মেজর ইস্যু আছে। সো আপনার ট্যারিফ ব্যারিয়ার যদি চলে যায়, আপনার আইপি প্রোটেকশন যদি এনফোর্স করতে হয়, তাহলে অনেক ধরনের লোকাল ইন্ডাস্ট্রির উপরে বড় ধরনের ইম্প্যাক্ট করবে। এটার বাইরে যেমন ধরেন আমাদের কাস্টমসের সরকারি রেভিনিউর একটা বড় ইস্যু আছে, যে আমাদের কাস্টমস রেভিনিউ প্রায় এখন আমাদের টোটাল রেভিনিউর 1/3। সো এই 1/3 থেকে যদি আমরা অ্যাক্রস দ্য বোর্ড খুব রাফ একটা এস্টিমেট করি যে আমাদের কাস্টমস হয়তোবা ওই যে আমরা মোস্ট ফেভার্ড নেশন স্ট্রাকচার যেটা আছে ওটার কারণে হয়তোবা আমাদের এখন যা আছে তার থেকে হাফ হয়ে যাবে কিংবা তারও কমে যেতে পারে। সরকারের রাজস্বে একটা বড় ধরনের হোঁচট খেতে হবে। তো এইটা করতে গেলে আবার লোকাল ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস যদি রাখতে হয়, আমাকে কিন্তু ওই যে আমরা যেমন একবার বলছি যে এফটিএ না হলে আমার প্রেফারেন্সিয়াল ওই যে কস্টের ইয়েটা বেড়ে যাবে। সো এগুলো করতে গেলে আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে যদি কম্পিটিটিভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের অনেকগুলো জায়গায় হাত দিতে হবে। খুব বেশি যে তার ব্যাপারটা তা না, আপনাকে কাস্টমসে কিংবা এনবিআরের যে প্রসেস ওখানে ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনার নট নেসেসারিলি যে আপনাকে কমাতে হবে, ট্যাক্স কমাতে হবে, কিন্তু আপনি যেমন একটু আগে যেটা বলছিলাম আপনাকে, দেখুন আমাদের এখন যে কোনো একটা কন্টেনার বের করতে গেলে এভারেজে দেখবেন আপনি 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়। এটার মানে হচ্ছে আপনার রাফলি এখানে 2% কস্ট লোড হয়ে যাচ্ছে। সো এইটাকে যদি আপনি 48 ঘন্টা নামিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে। এই যে 48 ঘন্টা নামানোর প্রসেস, এটা কিন্তু সক্ষমতা বাড়াতে লাগবে। কারেক্ট, সক্ষমতা বাড়াতে হবে। এবং কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনি ডকুমেন্টেশন কিভাবে করছি তার উপরে ডিপেন্ড করে। অনেক কিছু আমরা ফিজিক্যাল ম্যানুয়াল ডকুমেন্টে ব্যবহার করি, যেটাকে আমরা ইলেকট্রনিক ডকুমেন্টেশন করলে সাথে সাথে এটা ড্রাস্টিক একটা সময়ের অ্যাডভান্টেজ দিবে। সো এই জিনিসগুলো, এই যে এরকম অনেকগুলো স্টেপ বাই স্টেপ অনেক কিছু করতে হবে। সেক্ষেত্রে আপনি এই যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে যে এলডিসি উত্তোলনের সময়টা আরো বাড়িয়ে নেওয়া, আপনি একজন ব্যবসায়ী নেতা হিসাবে আপনিও কি সেটা মনে করেন কিনা? হ্যাঁ, দেখুন ব্যাপারটা এইভাবে বলি আমি, যে আমরা এখন যেই অবস্থায় আছি সেখান থেকে আমাদের সফট ল্যান্ডিং করতে গেলে কিংবা অ্যাডাপ্টেশনের জন্য যেই কাজগুলো করতে হবে, সেটা আমরা মনে করছি না যে আগামী বছর নভেম্বরের মধ্যে করার সক্ষমতা আমাদের আছে। সময় বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে সময় বাড়ালে এবং তাহলে আমরা কাজটা করতে পারবো হয়তোবা। সময়টা বাড়ালেই যে আমাদের লাভ হবে তা কিন্তু না। এই ট্রানজিশন কাজগুলো না করলে আপনি সময় আপনি এটাকে 30 বছর পিছিয়ে দিলেন কিন্তু কোনো কাজ করলেন না। সময় বাড়িয়ে কাজ করবার উদ্যোগ নিতে লাগবে। ব্যাপারটা হচ্ছে সময়টা পেলে আপনি কাজটা শেষ করার একটা সম্ভাবনা আছে। ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ। আমি একটু আলোচনা শেষ করব, তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে শেষ করতে চাই। সেটি হলো, ইদানিং একটি বড় ব্যাপার দাঁড়িয়েছে, উনি যেটি বলছিলেন কাস্টমসের কথা বা বন্দরের কথা, একটি বড় জায়গা তৈরি হচ্ছে, রপ্তানি পণ্যের কন্টেনার হ্যান্ডেলিংয়ের চার্জ বাড়ানো হয়েছে এবং সেটি আগামীকাল থেকে সেটি কার্যকর হবে। এর ইফেক্ট কতখানি পড়বে আমাদের গার্মেন্টস বা রপ্তানিতে, একবার সংক্ষেপে যদি বলেন। ধরুন, ইফেক্ট তো পড়বে, কোনো সন্দেহ নেই। যেটা অলরেডি উনি বলেছেন যে আমাদের পোর্টের সক্ষমতা বাড়াতে হবে। যেটা আগে আমাদের এখন এক একটা জাহাজ আসলে এটা সময় লেগে যায় প্রায় 6 থেকে 7 দিন, যেটা 24 ঘন্টা করার জন্য দাবিটা ছিল, কিন্তু এইভাবে কিন্তু পোর্টের সক্ষমতা বাড়ে নাই। আমরা দেখুন এখন যেটা 136টা পণ্যের উপরে কিন্তু
শুল্ক বাড়িয়ে দিল, ওকে ফাইন, বাংলাদেশ সরকারের রাজস্ব প্রয়োজন আছে, তো যারা দিবে তাদের সক্ষমতার প্রয়োজন আছে। আপনি দেখেন আমাদের যেটা বলছিলাম যে গার্মেন্টস সেক্টর স্থবির কেন অর্থনীতি, স্থবিত এই কারণে হয়ে যাচ্ছে যে আমাদের এখন পর্যন্ত আমরা ঢাকা থেকে চিটাগাং আমাদের ট্রাকগুলি পাঠাই, সিরিয়ালে থাকতে হয় 7 থেকে 8 দিন। আমার নিজের ঘটেছে যে আমি 29 তারিখ ট্রাক পাঠিয়ে পরের মাসে 20 তারিখ এখানে আনলোড হয়েছে মালটা, কারণ ওখানে কোনো জায়গা নেই, সক্ষমতা নেই। তাহলে এক্সপোর্টের লিড টাইম বলে একটি কথা আছে। লিডটা এখন কি হচ্ছে এখানে দেখুন, আমরা কিভাবে কষ্টটা বেড়ে যাচ্ছে, প্রেশারটা কিভাবে পড়তেছে। আমি তো ট্রাক ভাড়া দিয়ে পাঠাচ্ছিলাম 25,000 টাকা, কিন্তু প্রত্যেক দিন আমাকে ড্যামেজ দিতে 5,000 টাকা করে। যদি এখানে 20 দিন থাকে 1 লাখ তো এখানে চলে আসলো, তাহলে ট্রাক ভাড়া দিলে 1,20,000 টাকা। নাম্বার 1। নাম্বার 2 হলো যেহেতু জাহাজ সময় মতো জাহাজীকরণ করতে পারতেছি না, এখন বাইরে বলতেছে মালটা তো আমার সময় মতো এসে পুষবে না, তুমি ঢাকা এনে CER করো। যখন CER করব তখন তাকে FFB অর্ধেক চলে যাচ্ছে। তা আমি তো এখানে আমার CM কত, আমি কষ্ট কত পাচ্ছি, আমি পাচ্ছি তো 25%, 20%, কিন্তু আমি অর্ধেক চলে যাচ্ছে CER করতে গেলে। এখন যদি CER না করি কি হবে, এখন মালটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে $1 লক্ষ লাইবিলিটি হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? এর উপরে যদি 1 তারিখ থেকে যারা আসতেছে আরও যে তাদের মানে ট্যাক্স বেরিয়ে দেওয়া, এতে আমাদের আগে যে বিএলটা আনতে আমাদের লাগতো 5,000 থেকে 6,000 টাকা, এখন বিভিন্ন চার্জের কারণে এটা চলে যাবে 15,000 থেকে 20,000 টাকা, আরো ব্যয় বেড়ে গেল। এই ব্যয় বাড়ানোর জায়গা এই ব্যয় বাড়ানো থেকে যদি সরে না আসা হয়, এটা সম্ভবত 1-2 মিনিট ধরে স্থগিত করার একটা প্রক্রিয়া বলে চলছে। যদি স্থগিত করে লাভ হবে কি, যে আবার পুনর্বহাল। তবে সেই সুরাহার জন্য স্থগিত করছে, সেই পথে হাঁটু। আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এখানেই আলোচনা শেষ করব। তার আগে আজকের আলোচনায় দুজন যে অতিথি যে বিষয়গুলোকে আমাদের সামনে উঠে তুলে ধরেছেন, সেই বিষয়গুলোতে সরকার মনোযোগী হবে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সেই অনুযায়ী তাদের কর্মপরিকল্পনা সাজাবেন এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। নির্বাচনের পথে সরকার হাঁটছে, তার মধ্যে ব্যবসা বাণিজ্য যাতে সচল থাকে এবং কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, বিনিয়োগের ক্ষেত্রে যে স্থবিরতা আছে সেটিকে খুব তড়িৎ না গতি পেলেও যে গতিতে আছে সেই গতিতেও যাতে চলতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আর সেই প্রত্যাশা রেখে শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতিবার একই সময়ে সম্প্রচারিত হয়ে থাকে। আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি সুলতান মাহমুদ, আপনাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।